আচ্ছা আমরা এখন যেটা করবো গ্র্যাভিটেশন পার্ট 2। আচ্ছা পার্ট 1 আমাদের অলরেডি করা হয়ে গেছিল, যেখানে আমরা দেখেছিলাম ফান্ডামেন্টাল ফোর্স 3 রকমের হয়ে থাকে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সটাই আমাদের আলোচ্য বিষয়। সেখান থেকে আমরা তার ক্যারেক্টারিস্টিক দেখেছি। আর এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের মেইন যেটা সেটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা অ্যাক্সিলারেশন যদি দেখি তাহলে জি, সেই জি এর ভ্যালু কোথায় কম সেই জিনিসটাকে আমরা এখানে দেখেছি। জি এর ক্যালকুলেশন আমরা দেখেছি আগের দিন। মাস এবং তোমার ওয়েটের মধ্যে ডিফারেন্সেসটা আমরা দেখেছি। প্ল্যানেট অ্যান্ড স্যাটেলাইট ব্যাপারটাকে দেখেছি এবং কেপলার্সের 3টে ল ছিল, সেই 3টে লকে আমরা ডিটেলে দেখেছি। একটা হচ্ছে ল অফ অরবিট, ল অফ এরিয়া অ্যান্ড ল অফ পিরিয়ডস। আচ্ছা এই কেপলার্সের 3টে লকে যদি আমি একটু আবার রিক্যাপ করি তাহলে আমি বুঝতে পারবো। জাস্ট নর্মালি বলছি, যদি এটা সান হয়, সানকে কেন্দ্র করে কি বিভিন্ন ন্যাচারাল কি রয়েছে, স্যাটেলাইট রয়েছে সোলার সিস্টেমে। তাহলে কেন সানকে কেন্দ্র করে এরা ঘুরছে, কেন? আমাদের তো মোশন থিওরিতে এরা বলা হয়েছে যদি কেউ কন্টিনিউয়াস ঘুরতে থাকে তাহলে তার কি লস হতে থাকে? এনার্জি লস। তো এনার্জি লস হয়ে সে তো ঘুরতে ঘুরতে সূর্যের উপরে এসে পড়া উচিত ছিল, কিন্তু কেন পড়ছে না? সেই থিওরি দিয়েছিলেন সমারফিল্ড অ্যান্ড ম্যাক্সওয়েল, যে ওটা স্পেসিফিক কক্ষপথে ঘোরাফেরা করে বলে কোনো এনার্জি লস বা গেইন হয় না। সেই জিনিসটাকে মাথায় রেখে আর কেপলার্সের লকে মাথায় রেখে কেন এই সূর্যের চারপাশে এরা ঘোরাফেরা করছে, কেন? তাহলে আমি কি এমন কোনো জিনিস আর্টিফিশিয়ালি তৈরি করতে পারবো না? এটা আমার পৃথিবী, পৃথিবীর চারপাশে আমি যদি সেম সূর্যের চারপাশের কক্ষপথটাকে মাথায় রেখে আমি যদি এরকম একটা কক্ষপথ তৈরি করতে পারি, তার যদি সূর্যের এত ডিস্টেন্সে পৃথিবী যদি ঘুরতে পারে, তাহলে পৃথিবীর ওই ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে আমার বানানো কোনো স্যাটেলাইট ঘুরতে পারে। মাইন্ডে এরকম ভাবে আসছে। কেপলার্স 3টে ল দিয়েছে, কেপলার্সের এই লটা সব থেকে গুরুত্বপূর্ণ ল, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এই পিরিয়ডিক ভ্যালু আর এই তোমার ডিস্টেন্স বা রেডিয়াস, এই দুটোকে মাথায় রেখে আমরা যেটা করেছি, আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট উৎক্ষেপণ করা শুরু করেছি। বহুতবার ফেল করেছি। তো সেরকম ভাবে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কনসেপ্টটা এলো। দেখো আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ডেফিনেশন জিনিসটা কি? দ্য বডি রিভলভিং অ্যারাউন্ড দ্য প্ল্যানেট কন্টিনিউয়াসলি ইন অ্যান অরবিট ইজ কল্ড স্যাটেলাইট। মানে কোনো একটা সিস্টেমের এগেইনস্ট একটা অরবিটের চারপাশে যখন কোনো একটা বডি ঘুরে বেড়াবে তাকে আমরা কি বলবো? আর্টিফিশিয়াল স্যাটেলাইট। কেন এটা আর্টিফিশিয়াল? আমরা এটাকে পাঠাচ্ছি তাই আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনটা? যে নিজে নিজে ঘোরে। যেমন সূর্যের সাপেক্ষে এই সমস্ত প্ল্যানেটগুলো ন্যাচারাল, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ন্যাচারাল, কিন্তু আমি যদি এখান থেকে পাঠাই, উৎক্ষেপণ করি, তাহলে সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল। দেখো ম্যানমেড স্যাটেলাইট কি হচ্ছে, হ্যাভ বিন পুট ইন ডিফারেন্ট অরবিট, সেই জন্য এটাকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলা হচ্ছে। আমরা কি করছি, বিভিন্ন অরবিটে এটাকে রিপ্রেজেন্ট করছি। তাই দেখো স্পিড অফ স্যাটেলাইট খুব কেয়ারফুলি চুজ করা উচিত। কত স্পিডে ও ঘুরবে এটা জানতে হবে আমাকে। ভেলোসিটি, ঠিক আছে, এটা কি দেখো যে ভেলোসিটি নিয়ে ও ঘোরাফেরা করবে সেই ভেলোসিটিকে আমরা কি বলে থাকি? অরবিটাল ভেলোসিটি। কারণ একটা অরবিটে সূর্যের চারপাশে হোক বা পৃথিবীর চারপাশে হোক, ন্যাচারাল হোক বা আর্টিফিশিয়াল হোক, একটা অরবিট ফলো করে ঘুরছে। তাহলে যে ভেলোসিটি নিয়ে ঘুরছে তাকে আমরা বলি অরবিটাল ভেলোসিটি। দেখো বেসিক্যালি এখানে দু ধরনের ফোর্স কাজ করে। একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা সেন্ট্রিপিটাল ফোর্স। মানে একটা অপকেন্দ্র বল, একটা অভিকেন্দ্র বল। দেখো বেসিক্যালি তুমি যদি দেখো যে মনে করো তোমার কাছে একটা বল রয়েছে, তুমি এই বলের সঙ্গে একটা ধরো রোপ লাগিয়ে তুমি তোমার হাতে মাথার চারপাশে ঘোরাচ্ছ, ঠিক আছে? তাহলে ওকে কিভাবে, ও একটা কি সার্কুলার পথ ফলো করবে না? তাহলে এবার একটা কাজ করো তো, এই বলটা কোনো কারণে ধরো তোমার এই তারটা ছিঁড়ে গেল, তাহলে বলটা কি চারপাশে ঘুরতে থাকবে, নাকি বলটা সোজাসুজি বেরোবে, নাকি বলটা এরকম গিয়ে বেরোবে? সোজাসুজি বেরোবে। কেন? তার কারণ হচ্ছে তুমি দেখো একটা বল দিয়ে তাকে টানছো না কেন্দ্রের দিকে, ও তার স্পিড জেনারেট করার জন্য ওর বাইরের দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে? বাইরের দিকে বল কাজ করার জন্য দেখো ও এক্স্যাক্টলি এই বরাবরই ঘোরাফেরা করছে। যখন ও এখানে যাচ্ছে তখন তোমার টান আর ওর একদম এক্স্যাক্টলি বাইরের টান সেম থাকছে। যখন এটা ছিঁড়ে যাচ্ছে তখন যেহেতু আমরা কি জানি, কোন একটা বস্তুকে ছুড়ে দিলে যেই মুহূর্তে ছোড়া হলো সেই বল নিয়েও ঘুরতে থাকে, সেই স্পিড নিয়ে ঘুরতে থাকে। এবার যেহেতু এয়ার রয়েছে বা অন্যান্য তোমার হিন্ড্রেন্স ফোর্স রয়েছে, ওর স্পিডটা কমতে থাকে। তার মানে ও যখনই তার ছিঁড়ে গেল তখন ওর কিন্তু এই অভিমুখে স্পিড রয়েছে
বাট কমতে থাকছে, কিন্তু এই অভিমুখে স্পিডটা কি আছে, বেশি আছে। তার মানে আলটিমেটলি, বা বেশি আছে বা সেম থাকুক যাই না কেন, ও আলটিমেটলি এই সোজাসুজি বেরোবে না, কারণ এই বরাবর বলটা ওর এখনো কি জিরো হয়ে যায়নি ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, সেজন্য ও কি স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। আচ্ছা, এই পুরো কাজটা হচ্ছে দুটো বলের জন্য, একটা সেন্টিপিটাল একটা সেন্টিফিউগাল, মানে একটা ওভি কেন্দ্র বল, একটা ওভি অপকেন্দ্র বল। তাহলে যেটা বাইরের দিকে কাজ করছে সেটাকে আমরা বলি অপকেন্দ্র বল, যেটা ভেতরের দিকে কাজ করছে সেটা আমরা অভিকেন্দ্র বল বলি। এবং এরকম অনেক কাজ রয়েছে, এই জিনিসের অনেক উদাহরণ রয়েছে। যেমন ধরো তুমি মধুর চাক নিয়ে এসছো, তার থেকে মধু ছাড়াবে, তোমরা কি করবে, ধরো এরকম একটা প্লেট থাকে, ঠিক আছে, তার চারপাশে এরকম একটা সিস্টেম থাকে, ঠিক আছে, একদম এরকম দেখতে হয় যেখান থেকে মধু ছাড়ানো হয়, আর এখানে তোমার পুরোটা মেশিন থাকে, ঠিক আছে, এটাকে ঘোরানো হয় মোটর দিয়ে। এখানে কি করা হয়, মধুর চাকটাকে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়, এবার এটাকে রোটেট করানো হয়। রোটেট করানোর জন্য কি হবে, মধুর চাকে কি রয়েছে, এরকম এরকম থাকে না, এর মধ্যে মধু স্টোর থাকে, যখনই ঘোরানো হচ্ছে মধুগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে গায়ে লাগছে এবং নিচে মধু জমা হচ্ছে। সেম তোমরা ওয়াশিং মেশিনে কাজ করেছো, স্পিনার রয়েছে না ওয়াশিং মেশিনে, যেটা দিয়ে আমরা শোকাই, সেম ওখানে জামা কাপড় দিলে কি হয়, ঘুরতে থাকে আর জলটা ছিটকে বাইরে বেরোতে থাকে। সেম কিসের জন্য কাজ করছে, এটা সেন্টিফিউগাল ফোর্সের জন্য কাজ করছে। এটা কিন্তু সেন্টিপিটাল ফোর্স নেই, সেন্টিফিউগাল ফোর্স। যেহেতু আমার এ পাশে অবস্টাকেল রয়েছে বলে ও বাইরে বেরিয়ে যেতে পারছে না, কিন্তু জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ওই কাপড় এর মধ্যে থেকে যাচ্ছে। তাহলে যে কোনো রোটেশনাল অবজেক্টের উপরে দুটো ফোর্স কাজ করে, একটা সেন্টিফিউগাল সেন্টিপিটাল ফোর্স, যদি সে সেই জায়গায় স্টেবল থাকে। তো সেম একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যদি পৃথিবীর চারপাশে ঘোরে, তার উপরে কিসের কি কাজ করবে, দুটো বল, একটা সান তাকে টানছে বা পৃথিবী তাকে টানছে, আরটা তার নিজের গতির জন্য বাইরের দিকে কাজ করবে। এই সিনারিও তো স্টেবল কেন থাকবে, কারণ সেন্টিফিউগাল আর সেন্টিপিটাল ফোর্স হচ্ছে অলওয়েজ ইকুয়াল হয়। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার আমরা একটা কাজ করেছি, আমরা এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের স্পিড কি হবে সেটার জন্য শক্তিমানকে নিয়ে চলে এসেছি। শক্তিমানকে জানো তো, ছোটবেলা আমরা সবাই শক্তিমান দেখেছি। শক্তিমানকে এরকম একটা টাওয়ারের উপরে বা হিমালয়ের উপরে বলেছি ওঠো, উঠেছে, ওঠার পরে এবার বলছি ছোড়ো, কত শক্তি আছে। শক্তিমান প্রথমে ভাবলো তো আমার তো অডেল শক্তি, অত শক্তি ইউজ করবো না। প্রথমে কি করেছে, দেখো এই ছবিটা কি দেখতে পাচ্ছ ভালো করে, ঠিক আছে, দেখো তাহলে শক্তিমান এখান থেকে ছুড়েছে, দেখো কোথায়, এখানে গিয়ে পড়েছে, ঠিক আছে, কারণ বেশি জোরে ছড়েনি, ঠিক আছে, আরেকটু জোরে ছুড়বো, দেখো আরেকটু দূরে গিয়ে পড়েছে, আরেকটু জোরে ছুড়েছে, আরো দূরে গিয়ে পড়েছে। শক্তিমান ছাড়া আর কেউ হবে না, কারণ শক্তিমান ছাড়া এত জোরে ছুটতে কেউ পারবে না। এবার দেখো আরেকটু জোরে ছুড়েছে, আরেকটু দূরে, মানে আমরা একটা জিনিস দেখলাম যে যত জোরে ছুড়ছি ও তত দূরে গিয়ে পড়ছে। এর পেছনে বসে রয়েছে কে, বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা ওকে বলছে, কানে কানে হেডফোন লাগানো রয়েছে, আরেকটু জোরে আরেকটু জোরে। কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে পৃথিবীর জির বাইরে বার করতে হবে, মানে পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে বার করতে হবে। ও মোটামুটি তার হাফ এনার্জি দিয়ে ছুড়েছে, তো দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ও যেখানে রয়েছে সেখানে গিয়ে পড়েছে। ও তো দেখতে পায়নি, বলছে এবার আমি বার করে দিয়েছি, বলে না তোমার ঠিক নিচে রয়েছে, আর একটু জোর লাগবে। ও জাস্ট আর একটু জোর দিয়েছে, জোর দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ও একদম এরম ভাবে ঘুরে গিয়ে ওর মাথায় গিয়ে টাক খেয়েছে। কি হলো কেসটা, এবার বিজ্ঞানীরা বলছে হ্যাঁ ফার্স্ট টাইম সাকসেসফুল হলাম যে তোমার মাথায় লেগেছে, আর একটু জোরে ছোড়ো। তো আরেকটু জোরে ছুড়েছে, এবার কি হয়েছে, এরকম ভাবে গিয়ে ওর মাথায় লেগেছে। বুঝতে পারছো জিনিসটা, একটু দূরে গেল, গিয়ে একটা ইলেকট্রিক্যাল পথ তৈরি করে মাথায় লেগেছে। বলছে না আরেকটু জোরে ছোড়ো, তো আরেকটু জোরে ছুড়েছে, এবার আরেকটু উপরে গিয়ে এরকম ভাবে ঘুরছে, বলে আরেকটু জোরে ছোড়ো, এরকম ভাবে ঘুরছে। এরকম ভাবে দেখতে 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 দেখা যাচ্ছে, এবার বলছি এবার আমি 100%, এত আর ছোড়া যায় না, ছুড়েছে বাইরে বেরিয়ে গেছে, আর ঘুরেনি। তার মানে আমরা কি বুঝলাম, মিনিমাম যে বলটা ফার্স্ট টাইম ওর মাথায় লাগলো সেটা হচ্ছে মিনিমাম বল, যে বা মিনিমাম ভেলোসিটি, যেটা যদি একটা স্যাটেলাইটকে দেওয়া যায় তাহলে ও পৃথিবীর চারপাশ দিয়ে জাস্ট ঘুরতে থাকবে তাক খেতে খেতে। একে বলা হয় ভূ সমলয় উপগ্রহ। ভূ সমলয় মানে ভূমির সমান, ঘেসে ঘেসে ভূমি ঘেসে 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 যাচ্ছে। বুঝতে পারছো, প্রথমে যেটা ধাক্কাকে পেছনে লাগলো,
আর যে স্পিডে ও ম্যাক্সিমাম ছুড়লো সেই স্পিডে ছুড়লে পরে ও অভিকর্ষের বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটি যদি তুমি আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে দাও তাহলে ও আর পৃথিবীর চারপাশে ঘুরবে না, ও মহাবিশ্বে হারিয়ে যাবে, গ্যালাক্সিতে হারিয়ে যাবে। তার মানে আমি এটা বুঝলাম যে স্পিড এর থেকে কম আর যখন মাথায় টাক লাগলো তার থেকে বেশি হলে আমি আমার সেই হিসাবে ডিজায়ার্ড ডিস্টেন্স পেয়ে যাব। আমি যদি এখানে ওঠাতে চাই তাহলে আমি ওই ক্যালকুলেশন, কোন ক্যালকুলেশন, কেপলার্সের থার্ড ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন দিয়ে আমি কোন দূরত্বে স্যাটেলাইটকে ঘোরাতে চাইছি তার স্পিডটা লেস দ্যান 11.2 হতে হবে, তাহলে ও আমার পৃথিবীর চারপাশে ঘুরবে। সেই জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলো লঞ্চিং অফ স্যাটেলাইট। আচ্ছা এইগুলো আর কিছুই লাগবে না, এগুলো আমার নিজের জন্য বানানো। ঠিক আছে, শুধু মাথায় রাখবে সেন্টিপিটাল ফোর্স আর সেন্টিফিউগাল ফোর্স এই দুটো ইকুয়াল যে কোনো রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে, এগুলো কিছুই লাগবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে আমি কি বললাম, আর্থ নেয়ার অরবিট, যাকে কি বললাম ভূ সমলয় উপগ্রহ, এখানে নিশ্চয়ই রয়েছে কোথাও একটা লেখা, এই যে দেখো ফর আর্থ নেয়ার স্যাটেলাইট। তার মানে শক্তিমান 8 কিলোমিটার মানে 7.9 কিলোমিটার পার সেকেন্ড, 7.9 কিলোমিটার পার সেকেন্ড এই ভেলোসিটি দিয়ে যখন মেরেছিল তখন ওর মাথায় গিয়ে টাক লেগেছিল। আর যখন 11.2 কিলোমিটার পার সেকেন্ড দিয়ে মেরেছিল তখন সেটা তার বাইরে বেরিয়ে গেছিল। তার মানে আমি বুঝলাম আর্টিফিশিয়াল স্যাটেলাইটের স্পিড গ্রেটার দেন 7.9 লেস দেন 11.2 হতে হবে। ক্লিয়ার, এইটুকু মাথায় রাখলেই হবে। এটাকে আমরা কি বলছি, স্কেপ ভেলোসিটি। তো এটা মাথায় রেখো, যেটা অবজেক্ট স্পেসে হারিয়ে যাবে। এবার দেখো, এবার আমাকে বলছে হোয়াই মুন হ্যাজ নো এয়ার, মুনে কোনো এয়ার নেই কেন? দেখো মুন, পৃথিবীর তুলনায় মুনের সাইজ কি ছোট, তাহলে পৃথিবীর তুলনায় মুনের জিও ছোট। আমরা বলেছি 1/6, 1/6 ভাগ। তাহলে দেখো এয়ার মলিকিউল গুলো মুনের চারপাশে ঘোরাফেরা করছে, করা উচিত, কিন্তু এই এয়ার মলিকিউল গুলো এক তো জি টেনে রাখবে, এয়ার মলিকিউলের তার মাস রয়েছে, এয়ার মলিকিউলের উপর তো এমজি কাজ করছে, এয়ার মলিকিউলের জি কে টেনে রাখার মতো উপযুক্ত জি মুনের নেই, নাম্বার 1। বুঝতে পারছো? দেখো আমি দুটো সিনারিও আবার বলছি, একটা হচ্ছে আমার পৃথিবী আর একটা হচ্ছে মুন। তাহলে এটা হচ্ছে 1/6 অফ পৃথিবী, ঠিক আছে, 6 টাইমস অফ মুন। তাহলে বলো এর জি কি হবে, 6 টাইম এর জি কি হবে, 1/6 টাইম অফ জি। আচ্ছা তার মানে এখানে এয়ার আছে মানে এই জি এয়ারকে টেনে রেখেছে, এখানে এয়ার নেই তার মানে কি এই জি একে টেনে রাখতে পারেনি। এয়ার তো সেমই হয়, এয়ারের মাস এখানেও যা হবে এয়ারের মাস এখানেও তাই হবে, বাট এই মাসকে এ টেনে রাখতে পারেনি, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটু আগে দেখলাম শক্তিমানকে দিয়ে ছুড়লাম আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ডে ছুড়লে পরে ও বাইরে বেরিয়ে যেতে পারে, স্কেপ ভেলোসিটি। তাহলে বলো তো এয়ার মলিকুলের স্পিড যদি কোনো কারণে 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি হয় তাহলে এয়ার মলিকুল পৃথিবী থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে দেখো যদি এর 11.2 হয় মানে আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা 1/6 হলে এর এসকেপ ভেলোসিটি কত হবে, 2 কিলোমিটার পার আওয়ার, কারণ 1/6 তো সবকিছু 1/6, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, তার মানে হ্যাঁ সরি 2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা 2 কিলোমিটার পার সেকেন্ড মানে এয়ার মলিকিউলগুলোর স্পিড যদি কোনো কারণে 2 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি হয় তাহলে ও চন্দ্রের আকর্ষণের বাইরে বেরিয়ে যাবে। এখানে সেটাই হচ্ছে, এক তো এর জি কম, দ্বিতীয়ত এয়ারের স্কেপ ভেলোসিটি ইজিলি 2 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এ মুন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য মুনে কোনো এয়ার নেই। এই দুটোই কারণ, এক লো স্কেপ ভেলোসিটি এবং লো গ্র্যাভিটেশনাল ফোর্স। ব্যাস এটুকু আমাদের মাথায় রাখলে হয়ে যাবে। আচ্ছা নেক্সট বলছে অ্যাপ্লিকেশন, একটু লিখে রাখো তো অ্যাপ্লিকেশন দু একটা অ্যাপ্লিকেশন লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, এটাও একবার ইউপিএসসি তে দিয়েছিল। একটা পয়েন্ট লেখো, সেটা হচ্ছে তোমাকে কোশ্চেন দিয়েছিল একটা স্যাটেলাইটকে আমরা যদি উৎক্ষেপণ করি বলো তো পোল থেকে উৎক্ষেপণ করা সহজ না ইকুয়েটর থেকে উৎক্ষেপণ করা সহজ, ভেবে চিন্তে বলবে। আচ্ছা ইকুয়েটর থেকে উৎক্ষেপণ করা সহজ না পোল থেকে সহজ? ইকুয়েটর থেকে। কেন? ভেরি গুড, একদম একটাই লজিক,
জি যেখানে কম সেখানে স্যাটেলাইটের উপরে টান কম, এনার্জি কম লাগবে। আচ্ছা তুমি যদি কাউকে জোরে হাত দিয়ে ধরে রাখো তা তাকে তোমার থেকে আলাদা করতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে আর আলতো করে ধরে রাখলে। তাহলে ইকুয়েটর থেকে স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা সহজ, এটা ইউপিএসসির কোশ্চেন। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে স্যাটেলাইট কোন দিকে ছুড়লে ভালো হয়, ওয়েস্ট টু ইস্ট না ইস্ট টু ওয়েস্ট? ইস্ট টু ওয়েস্ট না ওয়েস্ট টু ইস্ট? কেন? বলো পৃথিবী কোন দিকে রোটেট করছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে তুমি ভাবো সাপোজ ওটা ভুলে যাও, পৃথিবী কোন দিকে রোটেট করছে সেটা পরের ব্যাপার। ধরো কোনো একটা সিস্টেম এই দিকে রোটেট করছে, মানে ও নিজ অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে বলো তো একটা স্যাটেলাইটকে এই দিকে ছোড়া সহজ নাকি এই দিকে ছোড়া সহজ? এই দিকে ছোড়া সহজ। কেন? ভাই আমি ঘুরছি তো আমি তোমাকে অ্যাডিশনাল ওইটুকু এনার্জি দিয়েই দিচ্ছি, তুমি ওর থেকে আরেকটু বাড়িয়ে তোমার ডিজায়ার কাজ করো। কিন্তু এই দিকে যদি করতে হয় তাহলে কি এই এনার্জি তো দিতেই হবে, উপরন্তু ওর ডিজায়ার এনার্জি দিতে হবে। লাইক এরকম কোন একটা নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোত তাকে, নৌকাটা যদি নাও চালায় স্রোত তাকে ঠেলে নিয়ে যাবে। যদি ও প্রতিকূলে যেতে চায় এক তো স্রোতের স্পিড তাকে পেতেই হবে, উপরন্তু তার আরো এক্সট্রা স্পিড দিলে তবেই সে স্রোতের প্রতিকূলে যেতে পারবে। তার মানে এটাই ব্যাপার। তো লিখে রাখো এই দুটো পয়েন্ট, লেখো। আচ্ছা লেখো ইকুয়েটর, ইকুয়েটর or place near equator, equator or place near equator, equator or place near equator are suitable for launching the satellites. Equator or place near equator are suitable for launching the satellites. Next point লেখো, the satellite are launched in eastward direction. Satellite are launched in eastward direction as নিচের মতো করে লিখে দিচ্ছি, it will save energy. ব্র্যাকেট লিখে রাখো কারণ ভুলে যেতে পারো। আর্থ রোটেশন, আর্থ ওয়েস্ট টু ইস্ট, ইস্টের দিকে যাচ্ছে তো, আর্থ রোটেশন ওয়েস্ট টু ইস্ট। তাহলে আর্থ যেহেতু ওয়েস্ট টু ইস্টের দিকে রোটেট করছে তাহলে ইস্টের ডাইরেকশনে আমাকে স্যাটেলাইট ছুটতে হবে। খুব গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন। সত্যি বলতে কি বলতো, পড়াশোনাটাকে আমি বারবার বলি না একটা পেজে নিয়ে যাও, তুমি ভাবো পুরো গ্র্যাভিটেশনটাকে কিন্তু একটা পেজে নিয়ে যাওয়া যায়। তুমি দেখো এখন অব্দি গ্র্যাভিটেশন যা পড়েছো সেটা কি কি পড়েছো? প্রথমত এই যে গ্র্যাভিটেশনের জন্য কি তৈরি হয়, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে তুমি ভাবো নিউটনসের ল কি বলেছে, এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার সেম গ্র্যাভিটেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এর একটা ভ্যালু পাচ্ছ জি, এটা তোলার জন্য জি। তাহলে তুমি এখান থেকে দুটো জিনিস জানবে, জি এর মান এবং জি এর মাত্রা বা জি এর একক। আচ্ছা একটা হচ্ছে বড় জি আর একটা হচ্ছে ছোট জি, অ্যাক্সিলারেশন। তাহলে ছোট জির ভ্যালু, ছোট জির ডাইরেকশন। এবং একটা এটাতে তোমাকে পড়তে লাগবে কোথায় জি এর ভ্যালু বেশি কোথায় জি এর ভ্যালু কম। চোখ বন্ধ করেই বলতে পারবো পৃথিবী থেকে ডিস্টেন্স বাড়লেই জি এর ভ্যালু কমে যাবে, ডিস্টেন্স কমলেও জি এর ভ্যালু কমে যাবে। আর ইকুয়েটারে বেশি না পোলে বেশি? পোলে বেশি, কারণ পোলের ডিস্টেন্সটা কম, ইকুয়েটার ডিস্টেন্সটা বেশি। এইটুকুই তো। মাস আর ওয়েটের মধ্যে ডিফারেন্স কি? মাস অলওয়েজ ইকুয়াল, সব জায়গায় সেম, বাট ওয়েট জিরো হতে পারে, কোন সিনারিতে ওয়েট লেস হতে পারে। মুখস্থ করার দরকার নেই, একবার জাস্ট পড়ে নাও রিডিং।
তারপর তুমি ভাববে ফ্লোটিং কন্ডিশনে ওয়েট 0, সেন্টারে ওয়েট 0, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে ওয়েট 0। ইজিলি তুমি লিফট যখন পড়ছে ওয়েট 0 কেন মুখস্থ করবে? কেপলার্সের 3টে ল, সান একটা ফোকাসে থাকে, নাম্বার 1 রুল দরকার নেই আমার। নাম্বার 2 রুল হচ্ছে এই যে রোটেশন যখন করছে ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল এরিয়া ইকুয়াল টাইমে কভার করছে, সেকেন্ড ল অফ এরিয়া। থার্ড হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এই তো লঞ্চিং অফ স্যাটেলাইটের কি করতে হবে, ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে ফ্লো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম যে পয়েন্টটা বললাম ইকুয়েটর থেকে ইজি হবে লঞ্চ করা, তাহলে ইকুয়েটর থেকে ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে আমরা স্যাটেলাইট লঞ্চ করব। শক্তিমানকে বসিয়ে দিলাম, দুটো ভ্যালু পেলাম, একটা 7.9 কিলোমিটার পার সেকেন্ড, একটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই দুটোর মাঝে স্যাটেলাইটকে লঞ্চ করতে হয়, কোন ডাইরেকশনে কিভাবে তা তো এই দুটো লাইনে বলাই রয়েছে। এই তো এক পেজের নোটে, আমার তো সব দরকার নেই, আমরা একবার কষ্ট করে পড়বো, পড়ার পরে এক পেজের নোটে পুরো জিনিসটাকে লিখে রাখবো, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, পড়াশোনাটা খুব ইজি হয়ে যাবে, অল্প জায়গায় চলে আসবে। আচ্ছা এবার দেখো টাইপস অফ অরবিট। এবার আমি এটা বুঝে গেছি স্যাটেলাইটকে কোন দিকে ছুড়বো, কি গতিতে ছুড়বো, কত ভেলোসিটি রাখতে হবে, তাহলে আমার কথা হচ্ছে এবার অরবিট বুঝতে হবে। তো পৃথিবীর চারপাশে তো লাখো অরবিট হতে পারে। বেসিক্যালি তুমি যদি দেখো তোমার দুটো হচ্ছে মেইন অরবিট, একটা হচ্ছে দেখো পোলার অরবিট, যেটা যদি আমরা এটা পৃথিবীকে বলে থাকি তো এটা হচ্ছে কি পোল, আমরা জানি এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে নর্থ পোল টু সাউথ পোলকে যে অরবিট কভার করছে তাকে আমরা বলবো পোলার অরবিট। আর যেটা ইকুয়েটর জোনকে কভার করছে সেটাকে আমরা কি বলবো, ইকুয়েটোরিয়াল অরবিট। তাহলে এটা কি আমার ইকুয়েটোরিয়াল অরবিট, এটা কি আমার পোলার অরবিট। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে ইনক্লাইন্ড অরবিট, মানে যেটা কোথায় থাকবে, যেটা না ইকুয়েটর না পোল, ইকুয়েটর পোলের মাঝামাঝি যদি থাকে, আমি কত ডিগ্রি ইনক্লিনেশন দিচ্ছি সেটা আমার ডিপেন্ড করছে। কিন্তু সত্যি কথা বলতে ইনক্লাইন অরবিটটা এটা আনস্টেবল অরবিট, এটা হয় না। সত্যি বলতে এই দুটোই হয়। আমরা স্যাটেলাইটকে ছুড়ি ইকুয়েটরের বেস করে, সে একটু ইনক্লাইন হয়ে যায়, কেন, পৃথিবী তো একটু ইনক্লাইন্ড, ঠিক আছে, সেই জন্য ইনক্লাইন্ড অরবিটের কনসেপ্টটা এসছে। তাহলে দেখো সেটা এখানে 3টে অরবিটের কথা বলা হয়েছে। এবার হচ্ছে টাইপস অফ স্যাটেলাইট। আমি এই অরবিটে যে স্যাটেলাইট উপস্থাপন করব সেটা কি হয়ে যাবে, সেই স্যাটেলাইট। যেমন ইকুয়েটোরিয়াল অরবিটে আমরা স্যাটেলাইট উত্থাপন করলে ইকুয়েটোরিয়াল স্যাটেলাইট বা পোলার স্যাটেলাইট, সেরকম তো। দেখো স্যাটেলাইট টাইপস অফ স্যাটেলাইট যদি বলা হয় তাহলে বেসিক্যালি টাইপস অফ স্যাটেলাইট হয় অন দ্য বেসিস অফ হাইট, পৃথিবীর কত উচ্চতায় তুমি স্যাটেলাইটকে রিপ্রেজেন্ট করছো। হতে পারে তুমি এই বরাবর করছো বা এই বরাবর করছো বা এই বরাবর করছো, কত উঁচুতে স্যাটেলাইটকে রিপ্রেজেন্ট করছো তার বেসিসে। সেই জন্য স্যাটেলাইট হয় 3 প্রকারের, একটাকে বলা হয় LEO, MEO আর GEO, লেখা আছে, সব লেখা আছে। এটাকে বলা হয় লো আর্থ অরবিট, মিডিয়াম আর্থ অরবিট অ্যান্ড জিও স্টেশনারি অরবিট। তাহলে দেখো এখানে লেখা রয়েছে LEO লো আর্থ অরবিট, MEO মিডিয়াম আর্থ অরবিট, আর এটা হচ্ছে তোমার, আরটা LEO দিতে চেয়েছিল কিন্তু LEO লার্জ আর লো এক হয়ে যায়, তাই ওরা করেছে GEO, মানে জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও স্টেশনারি অরবিট। আচ্ছা দেখো খুব গুরুত্বপূর্ণ, জিও স্টেশনারি অরবিট বা জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও সিনক্রোনাস স্যাটেলাইট, এই দুটো জিনিস আগে বুঝতে হবে, ঠিক আছে? দেখো বেসিক্যালি খুব ভালো করে এটা নাম খুব ভালো করে অবজার্ভ করলে বোঝা যায়, জিও, জিও মানে কি, সেই মুকেশ আম্বানি জিও নয় কিন্তু, এটা GEO, জিও মানে পৃথিবী। তাহলে জিও, এই জিও কথাটা এসছে, দেখো এই GEO, এই জিও কিন্তু GEO, এই GEO মানে হচ্ছে এর ক্রাইটেরিয়াটাকে পুরোটাই পৃথিবীর ক্রাইটেরিয়ার সঙ্গে সেম করে দেওয়া হয়েছে। আচ্ছা পৃথিবীর গতিবেগ কত, পৃথিবী একদিনে প্রদক্ষিণ করে কতক্ষণ লাগে, 24 ঘন্টা, বা তুমি বলতে পারো 23 ঘন্টা 56 মিনিট 4.1 সেকেন্ড বা 48 সেকেন্ড বা কিছু একটা ব্যাপার আছে না। তো পৃথিবী যে গতিতে ঘোরে এই স্যাটেলাইটটা ঠিক সেই গতিতেই ঘোরে। কি বললাম, পৃথিবী যে গতিতে ঘোরে এই স্যাটেলাইটটা সেই গতিতেই ঘোরে। পৃথিবী ওয়েস্ট টু ইস্টের দিকে ঘোরে, এই স্যাটেলাইটটাও ওয়েস্ট টু ইস্টের দিকেই ঘোরে। এই দুটো হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, এবং এর হাইট হচ্ছে 36,000 কিলোমিটার।
লেখা আছে মনে হয়, দেখো এই দেখো, হাইট অফ দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট হচ্ছে 36,000 কিলোমিটার ফ্রম দ্য ইকুয়েটার। তাহলে এখান থেকে তিনটে পয়েন্ট বললাম, এই তিনটে কিন্তু মেন পয়েন্ট। একটা হচ্ছে কত হাইটে, 36,000 হাইট। আমি বললাম তিনটে হাইটে বিচার করা যায়, সব থেকে উঁচুতে যেটা সেটা জিইও, এটার হাইট কত, 36,000 কিলোমিটার। কোন ডাইরেকশনে ঘোরে, ওয়েস্ট টু ইস্টে। কত স্পিডে ঘোরে, এক্স্যাক্টলি পৃথিবীর স্পিডে। আচ্ছা তুমি বাইনোকুলার দিয়ে, বিরাট বড় বাইনোকুলার, বিরাট পাওয়ারফুল বাইনোকুলার বা টেলিস্কোপ বলো, টেলিস্কোপ দিয়ে তুমি একটা জিও স্টেশনারি স্যাটেলাইট খুঁজে পেয়েছো। তুমি তোমার ছাদে এরকম একটা বাইনোকুলার লাগিয়ে রেখেছো, বা বাইনোকুলার না সরি টেলিস্কোপ, এরকমই তো করেছো। এবার প্রতিদিন এটাকে ট্র্যাক করছো, দেখি এটাকে আমি দেখবো কোথায় কোথায় যায়। তো তুমি দেখতে পাচ্ছ ও ওই জায়গায় স্টেবল রয়েছে। তুমি ভেবেছিলে যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্যাটেলাইট পেয়েছো, ওকে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাবে কোথায় আছে, একদম স্টেবল। কেন স্টেবল? কারণ পৃথিবীর যা গতি, ওর গতিও সেম, ও কিন্তু ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সেই জন্য তোমার ছাদ থেকে ওই জায়গায় ফিক্সড। সেই জন্য এটা কি স্টেশনারি না, স্টেশনারি মানে কি স্টেবল। তাই জিওর সঙ্গে স্টেবল বলে এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। একদম নাম থেকেই দেখো পরিচিত হয়েছে, জিওর সঙ্গে স্টেবল বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। আচ্ছা সত্যি অর্থে এরকম স্যাটেলাইট হওয়া সম্ভব? এক্স্যাক্টলি পৃথিবীর গতি নিয়ে চলবে, এক্স্যাক্টলি পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে, ওর মধ্যে কি প্রাণ আছে নাকি? সম্ভব নয়, কিছুটা হেরফের হয়তো। দিস ইজ দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট অ্যান্ড দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল। জিও স্টেশনারি স্যাটেলাইট বাস্তবিক অর্থে সম্ভব নয়, তাই তাকে সম্মান জানিয়ে যে স্যাটেলাইটটা আমরা তৈরি করি সেটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস। সামান্য সিঙ্ক্রোনাইজেশনে প্রবলেম হয় পৃথিবীর সঙ্গে, এর স্পিডও সেম, এও একই ডাইরেকশনে ঘুরছে, একই দূরত্বে চলে, সব সেম টু সেম। কিন্তু এক্স্যাক্টলি পৃথিবীর এক্স্যাক্ট ইকুয়েটরের উপরে হতে পারে না, সামান্য ইনক্লাইন থাকে, পৃথিবী থেকে সামান্য ইনক্লাইন থাকে। এক্স্যাক্টলি তুমি এক বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে যদি দেখো, এক্স্যাক্টলি সেম জায়গায় পাবে না, সামান্য এদিক ওদিক করবে। সেই জন্য জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট আর জিও স্টেশন স্যাটেলাইট সেম থিং, শুধুমাত্র ওটাকে রেসপেক্ট জানিয়ে আমরা একটা আলাদা স্যাটেলাইট তৈরি করেছি। দেখবে এখানে হয়তো লেখাও রয়েছে, দেখো না, দেখো অ্যাকচুয়ালি ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল টু অ্যাচিভ অ্যাবসলিউট জিওস্টেশনারি অরবিট, মানে প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়। সো সো দ্য টাইম না কি, সো দ্য টার্ম হয়তো পড়ে নি একবার, দাঁড়াও, জিও সিঙ্ক্রোনাস অ্যান্ড জিও স্টেশনারি আর ইউজ অল্টারনেটিভলি, টার্ম করে দাও। সো দ্য টার্ম জিও সিঙ্ক্রোনাস অ্যান্ড জিও স্টেশনারি আর ইউজ অল্টারনেটিভলি। তার মানে এই দুটো স্যাটেলাইট সেম, দেখো তার সমস্ত ক্রাইটেরিয়াও সেম, শুধুমাত্র আমি দুটোকে আলাদা করে ডিফারেন্স বার করে দিয়েছি, কারণ এটা কিন্তু সার্কুলার নয়, সামান্য ইলিপ্টিক্যাল অরবিট, এটা পুরোটাই সার্কুলার, কারণ পৃথিবী সার্কুলারের মতো, তাই জিনিসটা অলমোস্ট সেম। ক্লিয়ার? দেখো এর শুধু ইউজেসটা লিখে রাখো, লেখো যে এর অ্যাপ্লিকেশন কি, এর অ্যাপ্লিকেশন লেখো। এর অ্যাপ্লিকেশন লেখো, কি কারণে আমরা এটা ইউজ করছি। নাম্বার 1 টেলিভিশন, টেলিভিশন। নাম্বার 2 ডিটিএইচ, আজকেও তো খেলা আছে। নাম্বার 3 এডুকেশনাল স্যাটেলাইট, সরি এডুকেশনাল অ্যাসপেক্টস। এডুকেশনাল অ্যাসপেক্টস মানে কোথায় খরা হচ্ছে, কোথায় বন্যা হচ্ছে, সাইক্লোন আসছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু এই অবজার্ভ করে দেয়। কমিউনিকেশন পার্সপেক্টিভ বা কমিউনিকেশন পারপাস, কমিউনিকেশন পারপাস, কমিউনিকেশন পারপাস। ঠিক আছে, ব্যাস একটু মাথায় রাখলেই হয়ে যাবে। দেখো নেক্সট চলে যাচ্ছি আমরা পোলার স্যাটেলাইট। আচ্ছা তাহলে একটা জিনিস, তোমরা একটা জিনিস পড়েছিলে মনে আছে, ক্লার্ক অরবিট পড়েছিলে না? এবার দেখো ক্লার্ক অরবিটটা কি সুন্দর জিও স্টেশনারি স্যাটেলাইটের সঙ্গে লিঙ্ক করা যায়। বলো এটা আমার পৃথিবী,
আচ্ছা পৃথিবীর সাপেক্ষে জিওস্টেশনারি স্যাটেলাইট স্টেবল তো, তার মানে ও অলওয়েজ পৃথিবীর একটা সার্টেইন পোর্শনকে কভার করবে না। তুই ভাবো তোমার এখান থেকে ওটা যদি স্টেবল থাকে, ও ম্যাক্সিমাম তার একটা এরিয়া কভার করবে। যদি তোমার একটা টর্চ লাইট যদি তোমার থাকে, তুমি টর্চ লাইটটাকে একদম ফিক্সড করে রেখেছো, তা টর্চ লাইট ম্যাক্সিমাম কতটা এরিয়া কভার করবে, এটাই তো। এর বেশি কি পারবে যদি না ঘোরাও তুমি? তাহলে মনে করো এটা টর্চ লাইট, তাহলে ও পৃথিবীর কতটা পোর্শনকে কভার করেছে? 1/3 পোর্শনকে। এখানে আবার একটা জিওস্টেশনারি স্যাটেলাইট লাগিয়ে দিয়েছো, ও পৃথিবীর 1/3 কে কভার করেছে। এখানে একটা লাগিয়ে দিয়েছো, 1/3 কে কভার করেছে। তার মানে তুমি যদি দেখো তাহলে আলটিমেটলি যদি কোনোভাবে তিনটে জিও স্টেশনারি স্যাটেলাইটকে একটা অরবিটে এমন একটা সার্টেন ডিস্টেন্সে রাখা যায়, তাহলে ওরা পৃথিবীর তিনটে পোর্শনকেই ফুল কভার করবে, মানে পুরো পৃথিবীকে তিনটে স্যাটেলাইটের দ্বারা পুরো কভার হয়ে যাবে। তাহলে ক্লার্ক নামক একজন সায়েন্টিস্ট এই অরবিটটার ধারণা দিয়েছিলেন, তাই এই অরবিটটার নাম দেওয়া হয় ক্লার্ক অরবিট, যেখানে তিনটে জিও স্টেশনারি স্যাটেলাইটকে যদি রাখা যায়, তাহলে দেখো কখনো এরা কারোর সঙ্গে টাক খাবে না, কেন? প্রত্যেকের গতি সেম এবং পৃথিবীর গতিও সেম। তাহলে ওরা ওই জায়গায় একদম স্টেবলি ঘুরবে এবং এরা পৃথিবীর সমস্ত জায়গার ইনফরমেশন আমাকে কভার করতে পারবে। এটা ক্লার্ক দিয়েছিলেন, তাই ক্লার্ক অরবিট। ঠিক আছে। আচ্ছা দেখো তো পোলার স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট দেখো পোলার স্যাটেলাইট অ্যাকচুয়ালি কি ইকুয়েটরের সঙ্গে 90 ডিগ্রি কভার করে রয়েছে, মানে পোলার স্যাটেলাইট বলতে হচ্ছে এটা পৃথিবী হলে এরকম ভাবে হয়। দেখো পোলার স্যাটেলাইটের এটা তুমি দেখতে পারো যে এর স্পিড কত বা আলটিমেটলি কত দূরত্বে রয়েছে, ঠিক আছে, 600 বা 800 এরকম একটা ডিস্টেন্সে রয়েছে। কিন্তু এই স্যাটেলাইটের নাম কেন হয়েছে? এটা এক প্রকারের লিও স্যাটেলাইট বা মিও স্যাটেলাইট নয়, অ্যাকচুয়ালি লিও স্যাটেলাইট। কেন? লিওর দূরত্ব এই। অ্যাকচুয়ালি লিও জিও মিও এটা কিন্তু শুধুমাত্র ইকুয়েটরের উপরে অবস্থানের জন্য করা হয়েছে, পোলারের জন্য নয় কিন্তু। মানে লিওটা যদি ইকুয়েটরের কাছে কম ডিস্টেন্সে থাকে তাহলে সেটা লিও, ইকুয়েটরের কাছে বেশি ডিস্টেন্স থাকলে মিও, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স থাকলে জিও। এটা পুরোটাই আলাদা, এটা হচ্ছে পোলারে রয়েছে, এর লিও মিও জিও বলে কিছু নেই। তাহলে 90 ডিগ্রি করে রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ কি বলতো, পোলার স্যাটেলাইট দিয়ে আমরা নেভিগেশনটাকে দেখি। কেন বলতো? কারণ একটা পোলার স্যাটেলাইট ইজ এনাফ টু ড্র হোল দ্য কান্ট্রিজ বা হোল দ্য ওয়ার্ল্ডস ম্যাপ। কেন বলতো? খুব সুন্দর দেখো জিনিসটা। এই যে স্যাটেলাইটটা এ ঘুরছে, পৃথিবীও ঘুরছে এইদিকে, ও ঘুরছে এইদিকে। তাহলে ও যখন এখান থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছে, দেখো পৃথিবীও ঘুরতে ঘুরতে যাচ্ছে, মানে দেখো ও এই জায়গাটা ধরো তুমি মনে করো ও যখন ঘুরলো তখন ও পৃথিবীর এই জায়গাটাকে কি করলো, একটা ম্যাপিং বা এক ছবি এঁকে ফেললো। আচ্ছা যেই আবার ঘুরে আসছে তখন পৃথিবী ঘুরে চলে গেছে না? দেখো ও যখন ঘুরছে ভালো করে খেয়াল করো, এই সিনারিওটার এখানে আছে কি পৃথিবী ঘুরে গেছে, তো ওই সিনারিওটা চলে গেছে কোথায়? এখানে। আবার যখন ও এখানে চলে এসছে তখন ও আবার এই জায়গাটা প্রিন্টিং করলো। যখন আবার ঘুরে গেছে তখন এই পোর্শনটা ঢাকা পড়ে গেছে, ও চলে এসছে এই পোর্শনে, তখন ও আবার কি এখানে করেছে। এরকম ভাবে এই সাইডে যেমন করছে ওই সাইডেও সেরকম করছে, করতে 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 দেখা যায় ও পুরো পৃথিবীরই একটা ম্যাপ তৈরি করে ফেলে। ঠিক আছে, পোলার স্যাটেলাইট। এতে কি হয়, সারা পৃথিবীর ম্যাপিংটাও একাই করতে পারে, এত অল্প পাওয়ারফুল হওয়া সত্ত্বেও। জিওটা কি করছিল, 1/3 কে কভার করতে পারছিল অনেক দূর থেকে, কিন্তু অনেক কাছ থেকে করছে না। কেন? মাত্র কত কিলোমিটার? 600 কিলোমিটার, ও 36,000 কিলোমিটার। তাহলে সব থেকে ভালো পুঙ্খানুপুঙ্খ ছবি তুলছে কে? পোলার স্যাটেলাইট। তাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নেভিগেশন। ম্যাপ বলো যাই বলো না কেন, পোলার স্যাটেলাইট সব থেকে ভালো। দেখো রোটেশন মানে একবার পৃথিবীকে রোটেট করে ফেলছে মাত্র 1 ঘন্টায় বা 2 ঘন্টায়, 2 ঘন্টায় এক একটা রোটেশন কভার করছে। মানে এই যে আমরা পড়াচ্ছি এর মধ্যে 5 বার রোটেট করে ফেলবে পোলার স্যাটেলাইট 5 ঘন্টায়। তার মানে বুঝতে পারছো কত, তাহলে পুরো ছবিটা তৈরি করতে পারছে। তাহলে এটা হচ্ছে পোলার স্যাটেলাইট। আচ্ছা একটা লিখে রাখো তো, একটা এক্সাম্পল লিখে রাখো বা অ্যাপ্লিকেশনটা লিখে রাখো। অ্যাপ্লিকেশন এখানে লেখা নেই। হ্যাঁ পোলার স্যাটেলাইট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লেখো। নেভিগেশন সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, নেভিগেশন। নেভিগেশন। নাম্বার 2 জিপিএস। জিপিএস সার্ভিলেন্স, সার্ভিলেন্স, ওয়েদার ফোরকাস্টিং, ওয়েদার ফোরকাস্টিং, আর্থ ম্যাপিং,
আর্থ ম্যাপিং, আর্থ ম্যাপিং। আচ্ছা এর একটা এক্সাম্পল আছে, একটা একটা পোলার স্যাটেলাইটের এক্সাম্পল হচ্ছে, দেখো RESOURCE, রিসোর্স স্যাট, রিসোর্স স্যাটেলাইট 2, রিসোর্স স্যাটেলাইট 2। এটা হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল অফ পোলার স্যাটেলাইট, রিও সোর্স স্যাট 2, স্যাটেলাইট স্যাট থেকে স্যাটেলাইট। আচ্ছা এগুলো তো সহজ, কম ডিস্টেন্সে রয়েছে, অরবিটাল ভেলোসিটি কি দেখো, মিও আর জিওর মাঝে যে থাকে সেটাই, সরি লিও আর জিওর মাঝে যে থাকে সেই মিও, হাইট মোটামুটি 8,000 থেকে 20,000। ক্লিয়ার, ক্লার্ক অরবিট তো আমরা দেখলামই। অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। আচ্ছা অ্যাপ্লিকেশন যদি দেখা যায় তাহলে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছিল WBCS এ, যে পৃথিবীতে যদি একটা টানেল তৈরি করা যায়, তুমি একটা ড্রিল দিয়ে টানেল করা শুরু করেছো, ঠিক আছে, টানেল করে পৃথিবীর এফার ওফার করে দিয়েছো, ঠিক আছে, তাহলে এখানে গিয়ে একটা টানেল তৈরি হয়ে গেছে পৃথিবীর চারপাশে, মানে এখান থেকে ফুটো করা শুরু করেছো, এইদিকে গিয়ে সেই তোমার ড্রিল বিট বেরিয়েছে, ঠিক আছে। ধরো এরকম একটা সিনারিও হলো, এবার তুমি এখানে একটা বলকে ফেলে দিয়েছো ওই টানেল দিয়ে, তাহলে বলটার গতি কি হবে? হ্যাঁ না, এটা সম্ভব নয়, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এটা কি, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন ফলো করবে। আচ্ছা সিম্পল হারমোনিক মোশন কেন বলো তো? পেন্ডুলাম দেখেছো তোমরা, বলো তো পেন্ডুলাম যেমন এক কর্নারে যায়, এখানে গিয়ে আবার আর এক কর্নারে যায়, আবার এরকম ভাবে ঘোরাফেরা করে, তেমনি দেখো এ যখন এই কর্নারে থাকবে, ভালো করে বুঝবে, পৃথিবী তাকে কি করবে, সেন্টারের দিকে টানবে, সেন্টারে যেহেতু তোর স্পিড কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু নিচের দিকে রয়েছে ও ভারী দিকে চলে যাবে, আবার এদিক থেকে পৃথিবী টানবে, তো ওরমাটা কি করবে, ও কন্টিনিউয়াস এরকম ভাবে মুভ করতে করতে থাকবে। এটাকে আমরা কি বলছি, সিম্পল হারমোনিক মোশন। তো এটা পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, তাই এটাকে আমরা অনলাইন হিসাবে লিখে দিয়েছি। আচ্ছা ক্লক বেসড অসিলেটিং পেন্ডুলাম, এটা তো আর বলার কিছুই নেই, পুরো প্রিলিমসে আমরা করেছি, একবার জাস্ট শর্টকাট বলে দিচ্ছি। পেন্ডুলাম ক্লক, তার স্পিড অনেক অংশে ডিপেন্ড করে, বা তার ফাস্ট বা স্লো অনেক অংশে ডিপেন্ড করে জি এর ওপর। আমরা কি জানি, একটা পেন্ডুলাম ক্লক যদি টি হয় তাহলে তার ফর্মুলা 2π√L/G, এটাই তো, মানে একটা পেন্ডুলাম ক্লক, পেন্ডুলাম মানে হচ্ছে এই, তার একটা মুভমেন্ট থাকে, সবাই আমরা মোটামুটি পেন্ডুলাম দেখেছি, মুভমেন্ট থাকে, তাহলে এই মুভমেন্ট কিরকম ভাবে হয়, একবার এই কর্নারে যায় আর এরকম আসে, এরকম কর্নারে যায় আবার এরকম আসে, এরকম ভাবেই তো মুভ করে পেন্ডুলাম। তার জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে করে ঘড়ির কাঁটাটা চলে। বলছে একটা পেন্ডুলাম ক্লককে তুমি যদি সানে নিয়ে যাও, বা চাঁদে নিয়ে যাও, বা খনিগর্ভে নিয়ে যাও, তাহলে এ স্লো হবে না ফাস্ট হবে। এটা আমরা শিখেছি পুরো এমসিকিউ থিওরিতে, যারা ওই সময় ক্লাস করোনি তাদের জন্য একবার জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো টি মানে কি, পর্যায়কাল না, টি মানে পর্যায়কাল, আর পর্যায়কাল মানে হচ্ছে একটা পেন্ডুলাম ক্লক জাস্ট যেখান থেকে শুরু করছে সেখানে ফিরে আসতে যতটা সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি। এই যে ধরো তুমি অ্যান একাডেমিতে এলে আবার তোমার বাড়িতে গেলে যে সময় লাগলো সেটাকে আমরা কি বলছি, পর্যায়কাল। মানে এক যেখান থেকে শুরু করেছি ঘুরে ফিরে সেখানে আসাটাকেই বলবো এক পর্যায়কাল। তাহলে এই টি বলো তো, কারো যদি পর্যায়কাল টি বেশি হয়, তার মানে আমরা সেখান থেকে কি বলতে পারি, তার ওই জায়গাটা কভার করতে বেশি সময় লাগছে। ধরো তুমি বাইকে এলে, কেউ সাইকেলে এলো, কেউ হেঁটে এলো, তাহলে কার পর্যায়কাল সব থেকে কম, যে বাইকে এসছে। তার মানে এ টির ওপরে ডিপেন্ড করছে। ধরো যে বাইকে করে অ্যান একাডেমি ঘুরে গেল, তার 60টা টিং টিং করতে বেশি সময় লাগবে, নাকি সাইকেলে করে এলো তার বেশি সময় লাগবে, না যে হেঁটে গেল তার বেশি সময় লাগবে, যে হেঁটে আসছে। তার মানে আমি 60টা পর্যায়কাল কমপ্লিট করলে মনে করো 1 মিনিট হয়, ঘড়ির কাঁটাটা এক জাস্ট ঘুরবে। তাহলে আমি দেখবো, তাহলে আমি এটা বুঝে গেলাম যদি কারো টি বেড়ে যায় তাহলে সে স্লো হয়ে যাবে, তাই না? টি বেড়ে যাওয়া মানে কি, বেশি সময় লাগছে, তার মানে সে স্লো হয়ে যাবে। টি কমে যাওয়া মানে কি, তাড়াতাড়ি হচ্ছে, ঘড়িটা ফাস্ট হয়ে যাবে।
আচ্ছা তাহলে বলো তো এই টিটা কিসের উপরে ডিপেন্ড করে? জি এর উপরে। তাহলে পুরো জিনিসটাকে বাদ দিয়ে বলতে পারি টি প্রপোর্শনাল টু 1/g। মানে টি বাড়লে কি হবে ঘড়িটা? টি বাড়লে ঘড়িটা স্লো হবে, টি কমলে ঘড়িটা ফাস্ট হবে। তাহলে বলো তো জি যদি বাড়ে তাহলে টি কমবে না বাড়বে? ইনভার্সলি প্রপোর্শনাল তো। তাহলে জি যদি বাড়ে তাহলে টি কমে যাবে, জি কমলে টি বেড়ে যাবে। আর টি কমা মানে কি বললাম? ফাস্ট হয়ে যাওয়া, টি বাড়া মানে স্লো হয়ে যাওয়া। তার মানে বলতে পারি জি বাড়লে টি কমবে ঘড়িটা ফাস্ট হবে, জি কমলে টি বাড়বে ঘড়িটা স্লো হবে। এটা কাজ করো না, এত কষ্ট কেন করছো, মাঝেটাকে হাঁটিয়ে দাও। ঠিক আছে, যদি জি বাড়ে বাড়া মানে ফাস্ট, কম মানে স্লো, তাহলে ইজি হয়ে গেল, জি বাড়লে ঘড়ি ফাস্ট, জি কমলে ঘড়ি স্লো। জাস্ট আমরা এটাকে লজিকের বেসিসে নিয়ে আসলাম, তাছাড়া আর কিছুই নাই। তাহলে জি যদি বাড়ে তাহলে ঘড়িটা ফাস্ট, জি যদি কমে তাহলে ঘড়িটা স্লো। তাহলে এবার বলো তুমি হিমালয়ের উপরে নিয়ে গেলে ঘড়িটা ফাস্ট হবে না স্লো হবে? জি কমে যাবে হিমালয়ের উপরে, তাহলে জি কমে গেলে ঘড়ি স্লো হয়ে যাবে। চাঁদে নিয়ে গেলে ঘড়িটা কি হবে? স্লো হবে। এবার বলো ইকুয়েটরে ঘড়িটা ফাস্ট হবে নাকি পোলে ঘড়িটা ফাস্ট হবে? পোলে, কারণ পোলে জি বেশি। তার মানে এবার কথা হচ্ছে যদি তুমি সেন্টারে নিয়ে যাও তাহলে ঘড়িটা কি হবে? জিরো হয়ে যাবে, কারণ কি ওখানে জি নেই। আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে গেলে ঘড়িটা জিরো হয়ে যাবে। সেম এরকম ভাবে তুমি জিনিসটাই করতে পারো, যেটা আমরা পুরোটাই এমসিকিউ থিওরিতে কমপ্লিট করেছিলাম। ক্লিয়ার? ব্যাস আর কিছু নেই, হয়ে গেছে। তাহলে আমার চ্যাপ্টার এটা কমপ্লিট হলো। হ্যাঁ, না অসিলেটিং পেন্ডুলাম যেটা বেসড অন যদি স্প্রিং হয় তাহলে সেটা সেম হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই পুরো জিনিসটাকে যদি আমি একবার জাস্ট মার্ক করে দিই কি কি পড়বে, তাহলে সেটা দেখো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। জাস্ট এটাকে যেটা পড়বে গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যাপারটা কি, বা তিনটে ফান্ডামেন্টাল ফোর্স কি আছে, এই এই জিনিসটা লাগবে। গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে পাচ্ছি? নিউটনস ল এর থেকে। জি এর মান, জি এর মাত্রা, ছোট জি এর ডাইমেনশন বা মাত্রা। ভ্যারিয়েশন অফ জি, যেটা পুরোটাই এমসিকিউ থিওরির পার্ট। ব্যাস এইটুকুই, প্রথম পেজ থেকে এইটুকু। তাহলে কি তিনটে ফান্ডামেন্টাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের এই ক্যালকুলেশনটা, তার ডাইমেনশন, মান, এখানে মানও রয়েছে সেই মান, আর এখানে জি এর ভ্যালু কোথায় কম কোথায় বেশি, ব্যাস এইটুকুই। মাস অ্যান্ড ওয়েটের জেনারেল কনসেপ্ট, ওয়েটলেস কন্ডিশনটা বিশেষ করে লাগবে। এখানে যদি আরো বলো তাহলে এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাস ক্যান নট বি জিরো, বাট এটা কি জিরো হতে পারে ডিপেন্ড অন জি। তাহলে কোনটা কোনটা যদি আরো স্পেসিফিক করো। কেপলার্সের তিনটে ল, শুধুমাত্র ল তিনটে পড়লেই হবে। ল অফ এরিয়া, ল অফ অরবিট, ল অফ পিরিয়ড। ঠিক আছে, এখানে যদি পড়ো তাহলে কি লাগছে? ভূসমলের উপরে গ্রহের স্পিডটা লাগছে, অ্যান্ড স্কেপ ভেলোসিটির স্পিডটা লাগছে। আচ্ছা কেন মুনে এয়ার নেই? কত প্রকারের অরবিট হয়? জিওস্টারনিয়ান স্যাটেলাইট থেকে কি লাগবে? কত স্পিড, কত ডিস্টেন্সে, ঠিক আছে, কি ধরনের, এটা সার্কুলার, এটা নন সার্কুলার, এটা তোমার ইলেকট্রিক্যাল অরবিট। আর এর রোটেশনটা টুয়ার্ডস দা, কোথায় গেল, পৃথিবীর ডাইরেকশনে রয়েছে না, ওয়েস্ট টু ইস্ট, কোথায় লেখা আছে? 4 নাম্বার পয়েন্ট, 1 2 3 4, হ্যাঁ এটা লেখাই রয়েছে, আর্থের নিচের 1 2 3 4। আচ্ছা ওয়েস্ট টু ইস্ট, হ্যাঁ এই পয়েন্টটা লাগবে। তাহলে এই কটা পয়েন্ট বললে হয়ে যাবে। আর এর অ্যাপ্লিকেশনটা যেটা তোমাদের লিখে দিলাম, অ্যাপ্লিকেশনটা লাগবে, এর অ্যাপ্লিকেশনটা লাগবে। ঠিক আছে, এখানে তোমার এর ডিস্টেন্সটা লাগবে, এর স্পিডটা লাগবে। আর অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র এর ডিস্টেন্স, আর ডিস্টেন্সটা হলেই হবে, আর এর ডিস্টেন্সটা হলেই হবে। ক্লার্ক অরবিটের কনসেপ্টটা একটু লাগবে, আর ক্লক তো এটা আমরা আগেই পড়েছি, এই দুটো জাস্ট পরীক্ষায় এসছে তাই এটা দেখে নেবে, ব্যাস এই তো, আর কিছু নেই। এটাকে কি এক পেজে আনা যাবে না? এক পেজেও লাগবে না, 4 ভাগের 1 ভাগে হয়ে যাবে। তো পুরো পুরো পড়াশোনাটাকে তুমি এরকম ভাবে যদি এক একটা পেজে নিয়ে আসো না, পুরো পড়াশোনাটা খুব অল্প জায়গার মধ্যে চলে আসে। ঠিক আছে।